মেলবোর্ন এয়ারপোর্টে নেমে ডাউনটাউন যাওয়ার জন্য খোঁজ নিয়ে দেখলাম সময় এবং খরচ বিবেচনা করে বাসে গেলে আমাদের জন্য সুবিধাজনক হবে। এয়ারপোর্টের কিয়স্ক থেকে ক্রেডিট কার্ডে অস্ট্রেলিয়ান $25 দিয়ে স্কাই বাসের ওয়ান ওয়ে টিকিট নিলাম। 30 মিনিট পরে সিবিডির সাউদার্ন ক্রস স্টেশনে গিয়ে থামলাম। নর্থ আমেরিকায় আমরা যাকে ডাউনটাউন বলি, এরা সেটাকে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সংক্ষেপে সিবিডি বলে। বাস থেকে নেমে দেখলাম মেলবোর্নেও ইউরোপের অনেক শহরের মতো সাইট সিইংয়ের জন্য ভালো পাবলিক ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক আছে। আরও জানলাম সিবিডির মধ্যে এই ট্রান্সপোর্টেশন পুরোটাই ফ্রি। আমরা ফ্রি ট্র্যাম জোনের রাউট 35 সিটি সার্কেল ট্র্যামে চড়ে ইচ্ছে মতো হপ ইন হপ আউট করে বিভিন্ন দ্রষ্টব্য স্থানে নামলাম, হাঁটলাম, আবার পরের দ্রষ্টব্য স্থানের উদ্দেশ্যে ট্র্যামে চড়ে বসলাম। অন্যান্য বড় শহরের মতো মেলবোর্ন ডাউনটাউনে রয়েছে আধুনিক আর্কিটেকচারের তৈরি কাচের বহুতল ভবন। যেসব দ্রষ্টব্য স্থানে আমরা ওঠানামা ও কিছু সময় কাটালাম তার মধ্যে ইয়ারা নদীর পাড়ের ওয়াটারফ্রন্ট, ডকল্যান্ড, মার্বেল স্টেডিয়াম, পার্লামেন্ট হাউস, স্টেট লাইব্রেরি অফ ভিক্টোরিয়া, ফেডারেশন স্কোয়ারের আইকনিক ট্রেন স্টেশন, আরএমআইটি ও মোনাশ ইউনিভার্সিটির ক্যাম্পাস, ওজিয়ার লেনের গ্রাফিটির গলি, চায়না টাউন এবং রাস্তার আশেপাশের বুটিক শপ ও নানা দেশের খাবারের রেস্টুরেন্ট। এর মধ্যে ডিনারের জন্য আমরা বেছে নিলাম সুশি রেস্টুরেন্ট। মেলবোর্নের দক্ষিণ পশ্চিমে অবস্থিত পোর্ট ক্যাম্পবেল ন্যাশনাল পার্কের 12 অ্যাপোস্টলস একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। মেলবোর্ন শহর থেকে প্রায় ঘন্টা 4 ড্রাইভ। দূরত্বের কথা ভেবে প্রথমে আমাদের যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের আত্মীয় এবং লোকাল হোস্ট সুমনের খুবই ইচ্ছা সে আমাদের সাউদার্ন ওশানের পাড় দিয়ে চোখ জোড়ানো সিনিক পথ গ্রেট ওশান রোড দিয়ে সেখানে নিয়ে যাবে। তাই পরদিন সকাল সকাল আমরা দলে বলে বেরিয়ে পড়লাম। গ্রেট ওশান রোড ধরে যাওয়ার পথে আমরা এরিস ইনলেট নামে সমুদ্র তীরবর্তী একটি ছোট্ট গ্রামে থামলাম। এখানে বেশ কিছু ট্যুরিস্ট দেখা যাচ্ছে। প্রধান আকর্ষণ এখানকার বাতিঘর। খোঁজ নিয়ে জানলাম অস্ট্রেলিয়ান কোস্টাল নেভিগেশন সিস্টেমের 1891 সালে নির্মিত স্প্লিট পয়েন্ট লাইট হাউস নামের এই বাতিঘর এখনও সক্রিয়। আগে মানুষ অপারেট করত, আর এখন স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। বাতিঘর কিভাবে কাজ করে তারও একটা সাধারণ ধারণা পেলাম। আলোর রং এবং এর জ্বলানিভার প্যাটার্ন দেখে জাহাজের নাবিকরা তাদের অবস্থান এবং আবহাওয়ার সতর্কবার্তা জানতে পারে। যেমন সাদা আলো খুব ধীরে জ্বলানিভার অর্থ হলো এখন নিরাপদ, আর লাল আলোর খুব দ্রুত জ্বলানিভার অর্থ হলো এখন বিপদ। এছাড়া কুয়াশাচ্ছন্ন থাকলে শব্দ করেও সংকেত পাঠানোর ব্যবস্থা আছে। টিকিট কেটে লাইট হাউসের ভিতরে সিঁড়ি দিয়ে উপরে উঠে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। একটি ছোট্ট ট্রেলে হেঁটে ক্লিফের উপরে ঝুলন্ত লুকআউট পয়েন্ট থেকে আশেপাশের গাছপালা, পশু পাখি ও নিচের বিচ দেখলাম। পুরো জায়গাটি ইগল রক স্যাংচুয়ারি নামে পরিচিত। এরপর অ্যাপোলো বেতে থেমে গরম গরম ফিশ অ্যান্ড চিপস দিয়ে লাঞ্চ সেরে নিলাম। 12 অ্যাপোস্টলস অস্ট্রেলিয়ার অন্যতম প্রাকৃতিক নিদর্শন। বহু আগে এই অঞ্চল ছিল সমুদ্রের তলদেশ। সময়ের সাথে সাথে সেখানে লাইমস্টোন জমা হয় এবং পরে টেকটনিক মুভমেন্টের ফলে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে লাইমস্টোনের পাহাড় তৈরি করে। প্রবল ঢেউ ও বাতাসে সেই পাহাড় ক্ষয়ে গুহা থেকে আর্চের মতো খিলান এবং শেষে বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে থাকা স্তম্ভে পরিণত হয়। শুরুতেই ইউরোপিয়ান বসতি স্থাপনকারীরা এই স্তম্ভগুলোর নাম দিয়েছিল সো অ্যান্ড পিগলেটস। মূল ভূখণ্ডের বড় পাথরটিকে দেখতে মা শূকর এবং সে অনুযায়ী আশেপাশের স্তম্ভগুলোকে পিগলেটস বা শূকর ছানা। যদিও বাংলায় আমরা এই প্রাণীটির বাচ্চাকে গালাগাল হিসেবে ব্যবহার করি, ইউরোপিয়ানরা আহ্লাদ করেই এই নাম দিয়েছিল বলে আমার ধারণা। পরে 1920 সালে পর্যটকদের আকৃষ্ট করতে এবং হয়তো কিছুটা গুরুগম্ভীর করতে এর নাম পাল্টে যীশুখ্রিস্টের 12 শিষ্যের নাম অনুসারে 12 অ্যাপোস্টলস রাখা হয়। মজার বিষয় হলো এখানে কখনোই 12টি স্তম্ভ একসাথে ছিল না। উপরন্তু কালের প্রবাহে স্তম্ভের সংখ্যা আরও কমে গিয়েছে। 2005 সালেও বড় একটি স্তম্ভ ধসে পড়েছে। তবু নামটি রয়ে গেছে প্রকৃতি, ইতিহাস ও মানুষের কল্পনার গল্প হয়ে।
মেলবোর্নে আসার আগে তেমন প্রত্যাশা ছিল না। অচেনা সিনিক পথে চেনা মানুষের সাথে হাসি গল্প করে লং ড্রাইভ, ভ্রমণ এবং গন্তব্য দুটোই উপভোগ করেছি। ফেরার পথে চলন্ত গাড়ি থেকে এক ঝলকের জন্য দেখা মিলল একদল ক্যাঙ্গারুর। দিন শেষে হোস্টের বাড়িতে উষ্ণ আতিথেয়তা, সবশেষে রাত জেগে চায়ের আড্ডা এই শহরে আমাদের বাড়তি পাওয়া।